আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, কোরআন শিক্ষার ক্ষেত্রে এই পাঠটি কিভাবে পড়বেন দেখুন আমি কিভাবে পড়ছি। বা জবর বা, বা আলিফ জবর বা। এখানে দেখুন এটায় টান হবে না, এটায় শুধু জবর এসেছে, শুধু জবর দেখলেই টান দেওয়া যাবে না, দেখতে হবে জবরের বাম পাশে বা জবরের লেফট সাইডে খালি আলিফ আছে কিনা। এখানে দেখুন জবর পাওয়া গেছে, বাম পাশে খালি আলিফ পাওয়া গেছে, এখানে টান দিতে হবে। তো এটাকে পড়বেন এভাবে বা, এটা বলবেন বা, এটাকে শুধু এরকম বলবেন বা। আর এটা পড়বেন এভাবে বা, তাজের তি, তা ইয়াজের তি। তো এখানে এটায় টান দেওয়া যাবে না বা এটায় লম্বা করা যাবে না, এটা জাস্ট তি বলবেন তি। আর এরকম যদি কোথাও দেখতে পান কোরআনে কারিমের মধ্যে, তাহলে এরকম জায়গায় এভাবে বলবেন তি। এখানে টান দিলে অটোমেটিক এই ইয়াটা পড়া হয়ে গেল। সাপেশ সু, এখানে টান হবে না, এটা জাস্ট সাপেশ সু, এখানে টান দেওয়া যাবে না, এটা বলবেন এভাবে সা ওয়াও পেশ সু। তো এখানে টান দিতে হবে, এটা টান দেওয়া যাবে না। এটা হবে দেখুন জিম জবর যা, জিম আলিফ জবর যা। আগের পার্টে আমি বলেছিলাম যে কিছু গুরুত্বপূর্ণ উচ্চারণ রয়েছে, সেই উচ্চারণটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এটা হলো কই, কফিয়া পেশ কই। এখানে দেখুন আমি বাংলায় লিখেছি ক রস্যু কারে কু রস্যই কুই, এটা হবে সুই। বাংলার ছর মতো উচ্চারণ করলে হবে না ছুই, যদি এভাবে আপনি বলেন তাহলে হবে না, বলতে হবে এভাবে সুই সুই। অ্যারাবিকের অনেক উচ্চারণ বাংলায় লেখা যায় না, কিন্তু বোঝানোর জন্য জাস্ট কিছু একটু লিখতে হয়, জাস্ট বোঝানোর জন্য কিছু একটু লিখতে হয়, সেজন্য লিখেছি ছুই। এভাবে বললে হবে না, আপনার বলতে হবে সুই সুই, সিনিয়া পেশ সুই। হুই, এটা হবে হাইয়া পেশ হুই। এটা হলো হ রস্যুকার, হর নিচে রস্যুকার হলে এভাবে হয়ে যায়, এরকম হয়ে যায়। তো আপনি যদি হর রস্যুকারটা এরকম দেন, হর ক্ষেত্রে রস্যুকার এরকম লেখা যায় না, তো এরকম লেখা ঠিক না, এজন্য হর ক্ষেত্রে রস্যুকারটা এভাবে লিখতে হবে। তো এটা আর এটা সেম, একই রকম, কিন্তু লেখার সময় এভাবে লিখতে হয় হরস্যুকারে হু রস্যই হই। এটা হবে লুফ। এই লুফটা কোথা থেকে নিয়েছি, এই লুফটা কোত্থেকে আমি নিয়েছি, এখান থেকে দেখুন, এই যে লুফটা গেল কোথায়, এই যে এখানে, এখান থেকে আমি নিয়েছি লুফ। লুফ, ল রস্যকারের লু ফ, লুফ। কিছু কিছু শব্দ লেখা যায় কিন্তু সব শব্দ লেখা যায় না। এটা হবে লোহ, লোহ, ল রস্যকার হ, লোহ। তো হর নিচে একটা হসন্ত আছে, এটা দ্বারা আপনাদেরকে বোঝানো হয়েছে যে এই এই লামটা এই হাকে ধরবে বা ক্যাচ করবে। বাংলা ভাষায় হসন্তটা সাধারণত ক্যাচ করে বা ধরে। হসন্ত যে অক্ষরের নিচে থাকবে ওই অক্ষরটাকে, আগের অক্ষরটা কি করবে, ধরবে, ক্যাচ করবে। এই ল রস্যকারটা এই হকে ধরবে, লোহ। এটা হবে লোহ, লোহ। এটাও ধরতেছে কিন্তু এই হাটার উচ্চারণটা আর এই হার উচ্চারণ একরকম হবে না, এটা হবে লোহ, আর এটা হবে লোহ। হাসত পেশ হুস, হাসিন পেশ হুস। এটাও হুস, এটাও হুস, কিন্তু এটা একটু মোটা হবে হুস, আর এটা হবে হুস।
আর এটা হবে হুশ, হুশ। আর এটা হবে হুস। এইটা আর এইটা আর হলো এইটা প্রায় সেম উচ্চারণ, কিন্তু এইটার ক্ষেত্রে জিহ্বার আগাটা আপনার সামনের উপরের দাঁতের আগার সাথে লাগাতে হবে। হুস। তো হরস্বকারের হু, দন্তস্ব হুস। দন্তস্বটা অনেকে স বলে ফেলেন, অনেক সময় সর মতো উচ্চারণ হয়, স বা এস। ইংলিশ এস আছে না, যেমন আমি এটা লিখেছি দেখুন এখানে, এইচ ইউ এস, হুস, হুস। ইংলিশ উচ্চারণটা দিয়ে লেখাটা অ্যারাবিকটার সাথে কিছুটা মিলে, কিন্তু এটা দিয়ে লিখলে অনেক সময় কনফিউশনে পড়ে যেতে হয়। দন্তস্ব দিয়ে লিখলে, দন্তস্ব দিয়ে যদি আপনি হুস লেখেন তাহলে অনেক সময় কনফিউশনে পড়ে অনেকে, কেননা এই দন্তস্বটাকে অনেকে কোথায় এসের মতো উচ্চারণ হবে, কোথায় স্বর মতো উচ্চারণ হবে, এই বিষয়টা নিয়ে কনফিউশনে থাকেন বলেই আমি কিন্তু এখানে ইংলিশটা নিয়ে এসেছি, যাতে করে কনফিউশনে না পড়েন। হুস, হুস বলবেন। আর হুস বলার পাশাপাশি অবশ্যই জিহ্বার আগাটা সামনের উপরের দাঁতের আগার সাথে লাগাতে হবে, হুস। আর এটার দ্বারা মিন করছি যে এইটা এটা এরকম হয়ে গেছে, এটা যা এটাও তাই। তো আমি ছিলাম এই পার্টের মধ্যে। তো অনেকের কাছে বেশি কথা মনে হতে পারে, কিন্তু অনেকে দেখবেন সবার ব্রেন তো আর একরকম না ভাই। তো এই জন্য অনেক সময় বেশি কথা বলা লাগে। তা আপনার ব্রেন হয়তো ভালো, বা অনেক ভাই বা অনেক বোনের ব্রেন ভালো, অনেক অনেক ভাই দেখা যায় একটু ব্রেন কম, অনেক বোনের, সেক্ষেত্রে তাদের জন্য একটু বেশি কথা বলতে হয় যাতে করে তারা প্রপারলি বুঝে। এজন্য আপনারা ডিস্টার্ব ফিল করবেন না বা আপনারা কষ্ট পাবেন না। তো আমরা এখানে ছিলাম জিম জবর যা, জিম আলিফ জবর যা। তো এটা কিরকম বলবেন, যা, আর এটা হবে যা, এটা হবে হি, আর এটা হবে হি। এখানে আপনাদেরকে দেখাচ্ছে যে এখানে টান হবে না, এখানে টান হবে। এখানে টান হলো কেন, এই যে ইয়ার উপরে সাকিন এসেছে এবং আগে জের পাওয়া গেছে। তো এখানে হি টান দিলেন মানে কি, এখানে হি টান দিলেন মানে ইয়াটা পড়া হয়ে গেছে অটোমেটিক। খু, খ পেশ খু, খ পেশ খু। তো এখানে টান নেই বা এখানে লং হবে না, লম্বা করা যাবে না, এখানে লম্বা করতে হবে, এখানে টান দিতে হবে। কেন টান দিতে হবে, এই যে পেশের বাম পাশে সাকিনওয়ালা ওয়াও এসেছে, এজন্য টান দিতে হবে। খু, টান দিলেন মানে এখানে অটোমেটিক অটা পড়া হয়ে গেছে। সাধারণত ওয়াও সাকিনের আগে পেশ থাকলে মনে হয় না যে ওয়াওটাকে আমরা পড়েছি, বা ওর উপরে যদি তাসদিদ থাকে এবং আগের অক্ষরে পেশ থাকে সেক্ষেত্রেও মনে হবে না যে আমরা ওয়াওটাকে উচ্চারণ করেছি, কিন্তু এরকম বলার দ্বারা ওয়াওটা অটোমেটিক উচ্চারণ হয়ে গেছে। খু, দাল জবর দা, দাল আলিফ জবর দা, এটা টান নাই, এটা টান আছে। তো এগুলোও কিন্তু আপনার, আমি বলার আগে আপনি একটু বলে দেখবেন যে আপনি পারেন কিনা, বা আপনি যেটা বললেন ওটা ঠিক হইলো কিনা। এজন্য আপনি বলার পরে আমার ভিডিওটা চালাবেন, চালাই দেখবেন যে আসলে আপনি যেটা বলছেন ওটা রাইট ছিল কিনা। জালজের রি, জালজের জি এরকম বললে শুদ্ধ হবে না, এটাকে বলেন জাল জের রি, রি। জিহ্বার আগাটা সামনের উপরের দাঁতের আগার সাথে লাগিয়ে বলতে হবে, জাল ইয়াজের রি। যদি আপনি এটাকে এরকম বলেন জাল ইয়াজের জি, শুদ্ধ হয় নাই, হয়েছে কিন্তু শুদ্ধ হয় নাই। তো আপনার এটাকে বলতে হবে এরকম, সাউন্ড আসুক বা না আসুক, জাল ইয়াজের রি, জিহ্বাটা লাগিয়ে বলবেন। কোথায় লাগাতে হবে, জিহ্বার আগাটা সামনের উপরের দাঁতের সাথে লাগাবেন। র পেশ রু, র ওয়াও পেশ রু, জা জবর জা, অনেকে বলেন ঝা জবর ঝা। তো এটা তো আর, এই অক্ষরে তো আর বাতাস বের হবে না, কেননা এটা হলো জেহের, জেহেরের অক্ষর। হামসের অক্ষরে বাতাস বের হয় আর জেহেরের অক্ষরে বাতাস বের হয় না, সেই জেহেরের অক্ষরের মধ্যে জাও আছে। তো এটাকে অনেকে বলে ঝা, ঝা বললে তো বাতাস বের হয়ে গেল ভাই, ঝা বলা যাবে না। এটাকে অবশ্যই আমাদেরকে বলতে হবে এভাবে, জা জবর জা,
জা, জা আলিফ জবর জা। তো এটাকে যদি ডাইরেক্ট বানান ছাড়া পড়তে চান তাহলে এভাবে বলবেন, এটা হবে জা আর এটা হবে জা। সিনজের সি, সিন ইয়াজের সি, শু শু, স স, দি দি। বানান করে পড়তে চাইলে এভাবে বলবেন, দজ্জের দি, দত ইয়াজের দি, ত পেশ তু, ত ওয়াও পেশ তু। দুইভাবেই চেষ্টা করবেন। এই পাঠের কিছু অংশ এখানে আছে। জ জবর জ, যদি আপনি এভাবে বলেন জ জবর জ তাহলে শুদ্ধ হয় নাই। তো আপনাকে জিহ্বাটা সামনের উপরের দাঁতের সাথে লাগিয়ে বলতে হবে জ জবর জ, জ আলিফ জবর জ, আইন জের ই, আইন ইয়াজের ই, গইন পেশ গু, গইন ও পেশ গু। তো এখানে টান দিতে হবে। ফা জবর ফা, ফা আলিফ জবর ফা, কফ জের কি, কফ ইয়াজের কি, কাপ পেশ কু, কাফ ওয়াও পেশ কু, লাম জবর লা, লাম আলিফ জবর লা। এখানে এদিকে যে স্ল্যান্টিং লাইন, বাঁকা যে লাইনটা কাত করা, এটা হচ্ছে লাম আর এদিকেরটা হলো আলিফ। তো লাম আর আলিফকে এরাবিয়ানরা একবারে এক টান দিয়ে লেখে, এভাবে লিখে। এটা হলো লাম, প্রথমটা হলো লাম আর এদিকেরটা হলো আলিফ। লাম আলিফ জবর লা, মিম জের মি, মিম ইয়াজের মি, নুন পেশ নু, নুন অও পেশ নু। বানান ছাড়া যদি আপনি পড়তে চান তাহলে এভাবে বলতে পারেন নু নু। যদি আপনি বানান ছাড়া বলতে চান তাহলে এভাবে বলতে পারেন নু নু। ওয়া ওয়া, হি হি, উ উ। এখানে দেখুন, এখানে লামের উপর একটা হামজা আছে, এই হামজাটাকেই পড়তে হবে, নিচের লামটাকে পড়া যাবে না। এটাকে পড়তে হবে এভাবে, হামজা ওয়াও পেশ উ। তো এটা বলবেন উ, হামজা ওয়াও পেশ উ। ইয়া ইয়া। আর যদি আপনি বানান করে বলতে চান তাহলে এভাবে বলতে পারেন ইয়া জবর ইয়া, ইয়া আলিফ জবর ইয়া, আলিফ জের ই, আলিফ ইয়া জের ই, জিম পেশ জু, জিম ওয়াও পেশ জু।